Assalamu alaikum and good evening, everybody, my dear students. We are discussing ear diseases, ear infection. Today, our topics chronic otitis media. This topic is very important for your exam, for your written paper, for your OSCE examination, for your oral examination, as well as for your OSCE examination, because we usually give some X-ray of chronic otitis media as your OSCE examination. So in every point of view, this topic is very important. তো সুতরাং আমি বাংলায় বলছি যে এটা ক্রনিক অটাইটিস মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ফর এক্সাম। আমি যেটা বললাম ডিফারেন্ট অ্যাঙ্গেলে, তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা তোমরা জানো বা আমরা জানি, এটাকে সিওএম না বলে আমরা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া আগে বলতাম। তোমরা এটা এখনো বলতে পারো CSOM, ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। কিন্তু প্রবলেম হচ্ছে কি, দেখা গেল যে সাপোরেশন মানে তো পোজ। কোনো সময় দেখা যায় যে ক্রনিক অটাইটিস মিডিয়া বা ক্রনিক CSOM এর পেশেন্টের কিন্তু পোজ কোনো সময় থাকে না কানে, দেখবে কানটা ড্রাই আছে, একটা পারফোরেশন নিয়ে আসে, তাহলে সেটাকে তো আমরা তাহলে কেমনে বলবো যে এটা CSOM মানে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। তাহলে এখানে তো সাপোরেশন তো নাই, এখানে তো পোস্ট নাই, তাহলে কেন এটা বলবো? এই জন্য এই সমস্ত জিনিস চিন্তা করে নাওডেজ আমরা এটা টার্মিনোলজিটা একটু চেঞ্জ করেছি। আমরা বলছি এখন ক্রনিক otitis media, but doesn't matter, still we use that old terminology, chronic suppurative otitis media. How to define chronic otitis media? Is a chronic inflammation of the medullary cleft. তোমরা জানো মিডুলারি ক্লেফটটা আমি আগে বলেছিলাম যে কোনো কানের ইনফেকশনের জন্য সবচেয়ে বড় ভিলেন হচ্ছে এই মিডুলারি ক্লেফটের একটা ইম্পর্টেন্ট ভিলেন আসার ভিতরে বসে আছে, সেটা হচ্ছে ইস্টেশন টিউব। এই ইস্টেশন টিউবটা যত নষ্টের মূল, যত নষ্টের গোড়া। This is the culprit of causing all ear diseases, starting from the recurrent acute otitis media, starting from otitis media with effusion or OME, leading to chronic otitis media, এবং either tubotympanic টাইপ বলো আর অ্যাটিকেন্ডাল টাইপ বলো। এটা ইভেন দো তুমি যখন অপারেশন করলে পরে আমার কানের পর্দাটা ঠিক করে দিলাম, ভালো করে দিলাম, দ্যাট মিনস তুমি অপারেশন করলে যদি ইস্টেশন টিউব ফাংশন না ঠিক থাকে, দেখবে যে কদিন পরে আবার পর্দাটা ফুটে হয়ে গেছে। রোগী বলবে স্যার আপনার অপারেশন করলেন, কি হয়ে গেল? তো এই জন্য বলতে চাচ্ছি তোমাদের মাথার ভিতরে ঢুকে রাখো যে ইস্টেশন টিউব ইজ দ্য মেইন কালপ্রিট। তাহলে কি হলো? ক্রনিক otitis media is defined as chronic inflammation of the medullary cleft including tympanic membrane, mucosa, ossicles for persistently for more than 3 months. এটা একটা মার্কার, একটা ডিভাইডিং ডিউরেশন যে কখন আমরা এটাকে ক্রনিক বলবো। যখন 3 মাসের বেশি, 3 মাসের প্রায় 12 উইকস, মানে 3 মাসের বেশি ধরে যখন এই সমস্ত ইনফেকশন চলতে থাকবে, তখন সেটাকে আমরা বলবো ক্রনিক অটাইটিস মিডিয়া। এবং এটা হতে পারে ডিউ টু রিকারেন্ট অ্যাকুট অটাইটিস মিডিয়া হতে পারে। হওয়ার পরে দেখলো যে ইয়ারড্রামটা প্রথমে অ্যাকুট অটাইটিস মিডিয়ার পরে ইয়ারড্রামটা হিল হয়ে যায়, দেখলে না বারে বারে রিকারেন্ট অটাইটিস মিডিয়া হচ্ছে, হওয়ার পরে ইয়ারড্রামটা উইক হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, লিডিং টু এ পার্মানেন্ট হোল ইন দি ইয়ারড্রাম। তাহলে এটা হয়ে গেল তখন ক্রনিক অটাইটিস মিডিয়া। এবং এটা ডিউ টু, এটা আবার সেই কালপ্রিট ডিউ টু দ্য ডিসফাংশন অফ দ্য ইস্টেশন টিউব। তো এই ডেফিনেশনটা তোমরা পরে টুকে নিও বা মুখস্থ করো। ক্লাসিফিকেশন অফ ক্রনিক অটাইটিস মিডিয়া আমরা বলেছিলাম যে ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া আর নন সাপোর্টিভ অটাইটিস মিডিয়া। নন সাপোর্টিভটা সম্বন্ধে আমরা আগে বলেছি, যেটা আমরা বললাম যে অটাইটিস মিডিয়া উইথ ইনফিউশন অর সেক্রেটরি অটাইটিস মিডিয়া অর গ্লু ইয়ার, এটা হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়ার একটা টাইপ, যেটাকে নন সাপোর্টিভ মানে এখানে পোস্ট থাকে না, যেটা অলরেডি আই ডিসকাস। আজকের ডিসকাশনটা হবে CSOM নিয়ে, খুবই হট টপিকস ফর এক্সাম। CSOM নিয়ে আজকে আমরা ডিসকাশন করব যে ক্রনিক অটাইটিস মিডিয়া আর ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া আমরা কিভাবে ক্লাসিফিকেশন করব। তাহলে CSOMটাকে আমরা আগেকার যুগের কথা বলছি, আমরা দুইভাবে ভাগ করি, ডিভাইড ইনটু টু। ওয়ান ইজ CSOM উইদাউট কোলেস্টেটোমা, যেটাকে আমরা আগেকার যুগে বলতেছিলাম বা এখনো বলতেছি টিউবোটিম্পানিক টাইপ অফ ক্রনিক অটাইটিস মিডিয়া বা CSOM, অথবা আমরা বলবো সেভ ভ্যারাইটি, অথবা এখনকার যুগে টার্মিনেশন হিসেবে বলবো আমরা ক্রনিক অটাইটিস মিডিয়া মিউকোজাল টাইপ, এটাই বলবো একটা টাইপ। আরেকটা বলবো ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া অথবা ক্রনিক অটাইটিস মিডিয়া উইথ কোলেস্টেটোমা, মানে এটাতে কোলেস্টেটোমা আছে, যেটাকে আমরা বলবো আনসেভ ভ্যারাইটি, যেটাকে আমরা বলবো অ্যাটিকো অ্যান্টাল টাইপ, অথবা
আধুনিক ডেফিনেশন হিসেবে বা ক্লাসিফিকেশন বলবো যে ক্রনিক অটাইটিস মিডিয়া স্কমাস টাইপ। স্কমাসটা কি? ওই যে কোলোস্টোমা, বিকজ কোলোস্টোমা ইজ এ স্কমাস এপিথেলিয়াম, এ ব্যাগ অর স্যাক অফ স্কমাস এপিথেলিয়াম। তাহলে স্কমাসটাকে আমরা বলবো কোলোস্টোমা টাইপ অথবা আনসেপ ভ্যারাইটি টাইপ অথবা অ্যাটিকন্টাল টাইপ, যে কোনো ভাবেই তুমি বলো না কেন এটা হয়ে যাবে। এখন আসো ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া টিউবোটিম্পানিক টাইপ অথবা উইদাউট কোলোস্টোমা টাইপ, একে দুইভাবে ভাগ করি, একটা অ্যাক্টিভ আর একটা ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে যখন ডিসচার্জ থাকবে, রিকারেন্ট অটোরিয়া থাকবে, ডিসচার্জ থাকবে, সেটা হবে অ্যাক্টিভ টাইপ। আর ইনঅ্যাক্টিভ টাইপ কখন বলবো? টিউবোটিম্পানিক টাইপটাকে যখন দেখবে যে একটা ড্রাই পারফোরেশন আছে, সেন্ট্রাল পারফোরেশন, কিন্তু কোনো ডিসচার্জ নাই, এটাকে বলবো ইনঅ্যাক্টিভ টাইপ। মানে একটা পেশেন্টের দেখবা যে কোনো হিস্ট্রি অফ ডিসচার্জ এখন এই মুহূর্তে নাই, ইটস এ কমপ্লিটলি ড্রাই ফর কাপল অফ মান্থস অর ইভেন উইকস অর ইভেন ইয়ার্স, তাহলে এটা বলবো আমরা উইদাউট ইনঅ্যাক্টিভ টাইপ। সো টিউবোটিম্পানিক টাইপ অর CSOM মিকোজাল টাইপ অথবা আনসেফ ভ্যারাইটি আমরা যেটা বলবো সেটাতে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভটা উইথ ডিসচার্জ, ইনঅ্যাক্টিভটা উইদাউট ডিসচার্জ। এবার আসো আনসেফ ভ্যারাইটি বা CSM উইথ ক্লোশন টাইপ, এটাও ওরকম ভাবে আমরা ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ বলবো। অ্যাক্টিভলে বলবো যে উইথ ডিসচার্জ এবং উইথ কোলেস্টোমা, আর ইনঅ্যাক্টিভটা বলবো যে হ্যাঁ একটা অ্যাটিক রিট্রাকশন পকেট আছে উইথ সাম উইথ কোলেস্টোমা আছে, কিন্তু সেখানে ডিসচার্জ নাই। এভাবে ভাগ করবো। আরেকটা আছে হিল্ড, যে আগে হয়তো ইনফেকশন ছিল ক্রনিক অটাইটিস মিডিয়া, সেটা হিল্ড হয়ে ওখানে দেখবে যে ইয়ার ড্রামটা দেখতেছি হ্যাঁ একটা ঠিক মতো ভাইব্রেট করতেছে না, ওখানে একটা চকি হোয়াইট একটা স্কার পড়ে গেছে ইয়ার ড্রামের ভিতরে, এটা বলে টিম্পানিক স্ক্লেরোসিস। তাহলে এটা হিল্ড টাইপ, এটা তো কোনো প্রবলেম করতেছে না, এটা একটা হিল্ড ইয়ার ড্রাম নিয়ে আছে। বাট এই সমস্ত ডেফিনেশনের মধ্যে তোমাদের আই থিঙ্ক ফর ইউ পিপল তোমাদের এত জ্ঞানজামের হয়তো যাওয়ার দরকার নাই। ইউ ডোন্ট নিড টু হ্যাভ দিস অল দিস ক্লামজি ক্লাসিফিকেশন। সিম্পল ওয়েতে বলবো যে হ্যাঁ CSOM টিউবোটিম্পানিক টাইপ অর উইদাউট কোলেস্টোমা, এটা আবার দুই রকম হতে পারে, একটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ উইথ ডিসচার্জ, ইনঅ্যাক্টিভ উইদাউট ডিসচার্জ। আর CSOM উইথ কোলেস্টোমা অর অ্যাটিকন্টাল টাইপ হতে পারে দুই রকম, একটা ডিসচার্জ আসতে পারে অথবা ডিসচার্জ ছাড়া হতে পারে। এটাই ডেফিনেশন ক্লাসিফিকেশন। What are the risk factors for chronic otitis media? এটা আমরা আগে acute otitis media তে বলেছিলাম যে there are some environmental factors, some genetic factor. জেনেটিক ভেদে কিছু রেস আছে, কিছু ইস্টেশন টিউবের গঠন আছে, যে লেন্থ অফ দ্য ইস্টেশন টিউব, ডাইরেকশন অফ দ্য ইস্টেশন টিউব, ওপেনিং অফ দ্য ইস্টেশন টিউব, এই সব জিনিস নিয়ে জিঙ্কের লিঙ্ক থাকে, অথবা ডিসফাংশন অফ দ্য ইস্টেশন টিউব, সেটা নিয়ে অনেক সময় রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা আমি বললাম আগের থেকে যে ইস্টেশন টিউবটা মেইন কালপ্রিট। এছাড়া ইনভার্টাল ফ্যাক্টর লাইক পেশেন্টের রিকারেন্ট অ্যাকুট অটিস মিডিয়া হচ্ছে, পেশেন্টের পোর সোশিওইকোনমিক কন্ডিশন, ওভারক্রাউডেড এরিয়াতে আছে, হ্যাঁ পেশেন্ট অ্যালার্জি আছে, এইসব আছে, অথবা অ্যানাটমিক্যাল অ্যানোমালি আছে, যেমন কেলেট প্যালেট, হ্যাঁ ডিসফাংশন আর্টের কারণ ডাউন সিনড্রোম, ডিএনএস, পলিপস, অথবা নেজোফ্যাঞ্জিয়াল কোনো গ্রোথ বা মাস আছে যার জন্য ইস্টেশন টিউবটা ফাংশনিং করছে না, সেই সমস্ত কারণে ক্রনিক অটিটিস মিডিয়া হতে পারে। অথবা ক্রনিক টনসিলাইটিসও একটা ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফেকশন অফ দ্য ইয়ার। এখন ক্রনিক সাপোর্টেড অটিটিস মিডিয়া, ক্রনিক অটিটিস মিডিয়া কিভাবে আমরা ক্রাইটেরিয়া বলবো যে কখন বলবো আমাদের এটা ক্রনিক অটিটিস মিডিয়া আছে? তা আমি বলবো একটা হলমার্ক, এটা পরীক্ষা আমরা জিজ্ঞাসা করি যে হলমার্ক অফ ক্রনিক অটিটিস মিডিয়া তিনটা। একটা হচ্ছে ডিসচার্জ, নাম্বার 2 হচ্ছে eardrum perforation, that means TM not intact, there is perforated eardrum, আর নাম্বার 3 হচ্ছে deafness। তিনটা দুটো সিম্পটম একটা সাইন, এটা নিয়ে হচ্ছে CSOM, হ্যাঁ CSOM কি কি, অথবা COM ক্রনিক অটিটিস মিডিয়া। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে পেশেন্টের ডিসচার্জ থাকবে কানে, নাম্বার 2 কানে একটা ফুটা থাকবে, eardrum perforation থাকবে, নাম্বার 3 পেশেন্ট ইউজুয়ালি ডেফনেস থাকবে। So these three are the hallmark of chronic suppurative otitis media. এবার আসো আমরা ভাগ করে দিছি যে CSM আমরা দুই ভাগ করলাম, একটা সেফ ভ্যারাইটি টিউবোটিম্পানিক টাইপ আর মিউকোজাল টাইপ। এটার ধরনগুলো কি হয় এটা নিয়ে আমরা আলোচনা করব, বিকজ এর পরীক্ষা থাকবে তোমাদের রিটেনে থাকবে, অথবা তোমাদের অস্কি এক্সামিনেশনে আমরা এটা দিব, পরীক্ষার সময় আমরা এটা দিব। তো সুতরাং প্রথমে বললাম যে হলমার্ক, প্রথমে ডিসচার্জ। নাও ক্রনিক অটিটিস মিডিয়া অ্যাক্টিভ স্টেজে যখন ডিসচার্জ থাকবে, দিস ডিসচার্জ আর ভেরি থিন ডিসচার্জ, profuse discharge থাকবে। So thin discharge, profuse discharge, purulent discharge or mucopurulent discharge, and non-smelly. There is no smell. এটা হবে টিউবোটিম্পানিক টাইপ অফ ক্রনিক অটিটিস মিডিয়ার ধরন অফ ডিসচার্জ, নেচার অফ ডিসচার্জ। সো
discharge is profuse, thin, purulent, mucopurulent, without any smell. Number 2, deafness. Patients are usually conductive hearing loss or deafness থাকবে. It can be mild, can be moderate, can be severe. Usually mild to moderate hearing loss থাকে. If it has got only perforation of the eardrum, patient have mild hearing loss, about 30 decibel. But if the patient has got, due to chronic otitis media, there is gradual distraction of the ossicle. If the patient has got erosion of the ossicles, like long process of incus erosion, all this, then patient may have moderate type of hearing loss, about 60 decibel hearing loss. Patient হতে পারে. But usually most of the patient has got conductive hearing loss. And patient has got some sorts of pain and tinnitus, vertigo. But usually these tubercular type of patient usually don't have any tinnitus or any vertigo. But tinnitus may happen because any patient, those who have hearing loss, they can have tinnitus. Tinnitus বা সমস্যা শব্দটা কানে থাকতে পারে, ইউজুয়ালি থাকে না, সাধারণত সেন্সিটিভ হেয়ারিং লসে বেশি থাকে। পেইন কখন হবে? ইউজুয়ালি টিউবরকুলার টাইপের পেশেন্টদের কখনো পেইন হবে না। পেইন কখন হবে? ইফ দ্য পেশেন্ট হ্যাজ গট ক্রনিক ডিসচার্জ অ্যান্ড দ্যাট কজেস ওটাইটিস এক্সটার্না, যে কানের হাঁড়িটা ঘা হয়ে গেছে, ওটাইটিস এক্সটার্না, সেক্ষেত্রে পেইন হতে পারে। অথবা এক্সট্রিম রিয়ার কেসে যদি পেশেন্টের ক্রনিক ওটাইটিস মিডিয়া হতে হতে যদি ক্যান্সারের টার্ন নেয়, তাহলে কিন্তু পেইন হতে পারে। তাহলে তোমাদের সিমটমটা কি হবে? দুটা সিমটম হবে তোমাদের CSOM টিউবরকুলার টাইপের, একটা ডিসচার্জ ধরনটা বলবা আর ডেফনেস বলবা, এই দুটাই এনাফ। এবার if you examine the patient's ear, what you will get? You will get a perforation of the eardrum, and this perforation is usually central perforation in pars tensa. So look like this perforation, this from here, maybe here, or maybe subtotal like this. So patient has got a perforated eardrum, and that is a central perforation. What is central perforation? The perforation is usually in the pars tensa, and there is rim of eardrum around the perforation. It have a central perforation. So look at this. This is a tubercular type of CSOM or CSOM with cholesteatoma, without cholesteatoma, or mucosal type. But here, look at this. This perforation of the pars tensa, and there is some discharge. So this is the active form of chronic suppurative otitis media tubotympanic type. ক্লিনিক্যাল এক্সিবিশন গুলো কি পাবে তুমি? তোমার পরীক্ষার সময় থাকবে, অস্কি এক্সিবিশন করতে হবে তোমাকে। তাহলে তুমি এগুলো দেখলে সিমটম নিলা, সাইনের ভেতরে তুমি দেখলে, হ্যাঁ ইয়ারড্রাম যখন দেখবা তখন তুমি দেখবে there is a perforation of the eardrum and central perforation. There is a discharge. ওই ডিসচার্জ তুমি যখন ক্লিন করবে, করার পর স্মেলটা দেখবে না, কোনো স্মেল নাই, এরপরে হ্যাভ এ লুক টু দি eardrum, you will get a central perforation. এরপরে তুমি করবে কি? রিনি টেস্ট করবা and ওয়েবার টেস্ট করবে। If you do রিনি টেস্ট, as it is conductive deafness, so you will get রিনি negative. Patient here better in the back than front. So rini will be negative. And whoever করবে, whoever is lateralized to the affected side. যদি এখানে ফুটা হয় তাহলে এখানে যাবে, এখানে হলে এখানে আসবে। সো এই টেস্টগুলো তোমরা ক্লিনিক্যাল এক্সিবিশনে করবা। ইনভেস্টিগেশন কি করবা? টিউবরকুলার টাইপে তোমার প্রথমে তুমি দেখলা, এক্সিবিশন করলে, এরপরে তুমি রুটিনলি একটা কানের হিয়ারিং লসটা কেমন আছে, এর মাইল্ড, মডারেট না সিভিয়ার হিয়ারিং লস আছে, তোমার প্ল্যান অফ ট্রিটমেন্টের জন্য এটা দরকার, সেক্ষেত্রে তুমি একটা পিরিয়ড অডিওগ্রাম করলে তুমি উইল গেট এ কন্ডাক্টিভ হিয়ারিং লস, ইয়ারবোন গ্যাপ পাওয়া পিরিয়ড অডিওগ্রামে। এটা আমাদের পরীক্ষায় দিই, হসপিটালে দিই। আর ইম্পিডেন্স করলে তুমি কি পাবে? ইম্পিডেন্স করলে তুমি একটা ফ্ল্যাট, যেহেতু ফুটা আছে কানে, ইউল গেট এ ফ্ল্যাট টাইপ বি টিম্পানোগ্রাম। ফ্ল্যাট টাইপ বি টিম্পানোগ্রাম দুইটা কন্ডিশন পেতে পারো, একটা হচ্ছে ওএমই ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, আর একটা এই কেসে পারফোরেটেড ইয়ারড্রামে তুমি টাইপ বি অর ফ্ল্যাট টিম্পানোগ্রাম হবে। আর কি পরীক্ষা করতে পারো? টিউবরকুলার টাইপের সাধারণত আমরা তেমন কোনো পরীক্ষা করি না। যদি দেখা যায় কানটা শুকাচ্ছে না, সাপোজ পেশেন্ট হ্যাজ গট পারসিস্টেন্ট ডিসচার্জ, দেন ইউ ক্যান গেট এ ওরাল সোয়াব ফর কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। এই টেস্টটা তুমি করতে পারো টু চেঞ্জ দ্য অ্যান্টিবায়োটিক। আর সিটি স্ক্যানের রোল আছে টিউবরকুলার টাইপে? ইউজুয়ালি নো। আমরা একটা এক্সরে ম্যাচুর ট্রান্সভি করতে পারি টু সি দ্য নিউরোডাইজেশন অফ দ্য এয়ার সেলস, বাট সিটি স্ক্যান করে দেখতে পারি যে অসিকলের কন্ডিশন কেমন আছে। সাপোজ তুমি হয়তো নর্মাল কানে দেখে ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য অসিকলস। হিয়ারিং লস করলে কিন্তু হিয়ারিং টেস্ট করলে আমাদেরকে আইডিয়া দিবে। যদি দেখো যে হিয়ারিং লেভেলটা 30 ডেসিবেলের মধ্যে আছে, তাহলে বুঝবে যে
অসিকলগুলো ঠিক আছে, ইনট্যাক্ট আছে। দেখো 45, 50, 60 ডেসিবেল হিয়ারিং লস আছে, তাহলে বুঝবে যে অসিকলগুলো ইরোশন আছে। সুতরাং আমরা অডিওগ্রাম করে বুঝতে পারি। তারপরে তুমি যদি চাও একটা সিটি স্ক্যান করে দেখতে পারো অসিকুলার অবস্থা, বাট তোমার পরীক্ষার সময় এগুলো বলবো না, তোমার এটা পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের জন্য, তোমাদের জন্য কোনো দরকার নেই। তোমার পরীক্ষায় শুধুমাত্র পিএটন অডিওগ্রাম করবা, আর ইম্পিডেন্স করলে করতে পারো, আর তুমি এক্সরে মাস্টার টাউন ভিউ করলে করতে পারো। ইউজুয়ালি আমরা উই ডোন্ট ডু ইন টিউবোটেমরিক টাইপ, এটাতে আমরা সীমাবদ্ধ থাকি, লিমিটেড টু দ্যাট। ওকে, দেখো পিওর অডিওগ্রাম করে কি পাইছি আমরা বললাম এয়ারবোন গ্যাপ পাইছি, এখানে বোন কন্ডাকশন নরমাল, ইয়ার কন্ডাকশন ডয়েন about 60 decibel and airborne gap about 40 decibel. So this is a mild type of conductive hearing loss, and impedance দেখলো flat type tympanogram যেটা বললাম, এটা পাবে তুমি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করলে তোমাকে এটা তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞাসা করবে ওটা ডিডি বলবো যে CSOM or chronic otitis media অ্যাটিকন্টাল টাইপ, তখন তুমি তোমার বলবে যে অ্যাটিকন্টাল টাইপে কি হয়, এখানে কি হয়। তোমার টিউবারকুলোসিস দিয়ে তোমার ডিসচার্জ থাকতে পারে, কানে ফুটে থাকতে পারে, ক্যান্সার হলেও এরকম ডিসচার্জ আসতে পারে, আর্টাস ওয়েগনাস গ্রামাটিসিস, বাট এগুলো তোমাদের জন্য, এগুলো পোস্ট গ্রাজুয়েট ছাত্রদের জন্য, তোমার জন্য কোনো ডিডি নেই। তোমাদের জন্য একটা ডিডি, সে যে টিউবারকুলোসিস টাইপের সঙ্গে তুমি অ্যাটিকন্টাল টাইপ অফ CSOM এর একটা ডিডি আনবে, একটাই তোমাদের জন্য এনাফ। আচ্ছা, এবার আসো ট্রিটমেন্টের ভিতরে আমি বলবো যে কিভাবে তুমি বলবা টিউবোটেমরিক টাইপ অফ ক্রনিক অটিটিস মিডিয়া ট্রিটমেন্ট কি। প্রথমটা কথা হচ্ছে ইন অ্যাক্টিভ স্টেজ, ইফ দ্য পেশেন্ট হ্যাজ কাম উইথ অ্যাক্টিভ স্টেজ উইথ ডিসচার্জ, তখন উই উইল গিভ ওরাল টয়লেটিং, আমরা ক্লিন করবো কানটাকে, অ্যান্ড দেন গিভ অ্যান্টিবায়োটিক, ইউজুয়ালি অ্যাজিথ্রোমাইসিন দিতে পারো অথবা কোয়ামেক্সিক্লাভ, অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 5 days। আমরা কি করবো, যখন অ্যাক্টিভ স্টেজে আসবে CSOM টিউবোটেমরিক টাইপ, আমরা ডিসচার্জগুলো ক্লিন করবো, দ্যাট মিনস ওরাল টয়লেটিং করবো, দেন উই গুড সিস্টেমিক অ্যান্টিবায়োটিক অ্যান্ড দিব আমরা ওরাল একটা ড্রপ দিব, যেটা স্টেরয়েড উইথ সিপ্রোফ্লক্সাসিন অর জেন্টামাইসিন, জেন্টোএসিআর ড্রপ অথবা অ্যাপোডেক্সিআর ড্রপ অথবা সিরোক্স ডি ড্রপস, এগুলো দিব আমরা। তারপরে একটা অ্যান্টিহিস্টামিন দিব, বিকজ মোস্টলি অ্যালার্জি থাকে, আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিব। তারপরে টু মেক দ্য ইয়ার ড্রাই, এবং অ্যাডভাইস করবো যেন কানে পানি না যায়, ওয়াটার এন্ট্রি প্রিভেন্ট করবো। So these are the protocol for medical treatment. Now once the medical treatment improves the discharge, that means যখন অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভে চলে গেল, তখন আমরা ডিসিশন নেব যে আমরা কি করব। সেক্ষেত্রে দেখো, যদি if the patient has got recurrent discharge, if the patient has got hearing loss, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিব। সিম্পল ট্রিটমেন্ট হচ্ছে কি, আমরা মাইনিঙ্গোপ্লাস্টি করব অথবা টিম্পানোপ্লাস্টি করব। তোমরা টিম্পানোপ্লাস্টি লেখাটা সেফ, বিকজ মাইনিঙ্গোপ্লাস্টি বলতে বোঝায় রিকনস্ট্রাকশন অফ ইয়ারড্রাম অনলি। দেখা গেল একটা পেশেন্টের হিয়ারিং লস আছে 50 ডেসিবেল বা 60 ডেসিবেল, সেখানে কিন্তু শুধু মাইনিঙ্গোপ্লাস্টি করলে কিন্তু হিয়ারিং লস ইমপ্রুভ করবে না। তো টিম্পানোপ্লাস্টি করলে আমরা রিকনস্ট্রাকশন অফ দ্য হিয়ারিং অ্যাজ ওয়েল, সেই জন্য তোমাদের টেকনিক্যালি লেখা উচিত টিম্পানোপ্লাস্টি। ইট ক্যান বি টাইপ 1 or টাইপ 2, টাইপ 3, ডাজন্ট ম্যাটার। সো টিম্পানোপ্লাস্টি অপারেশন করলে তোমাদের ভালো হবে এটা, বা ইউ ক্যান অলসো রাইট মাইনিঙ্গোপ্লাস্টি, তোমাদের ক্ষেত্রে মাইনিঙ্গোপ্লাস্টি বললো আমরা অ্যাকসেপ্ট করবো। সো তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট করবো, মাইনিঙ্গোপ্লাস্টি করবো যদি পেশেন্টের রিকারেন্ট ইনফেকশন হয়, হিয়ারিং লস থাকে, তাহলে এটা গেলো একটা প্রোটোকল। আচ্ছা, ইফ দ্য পেশেন্ট হ্যাজ গট, দেখলে তুমি চিকিৎসা দিলা বাট ইয়ার ইজ নট ড্রাই, রিকারেন্ট ডিসচার্জ আসতে তুমি অ্যান্টিবায়োটিক দিলা, ইউ উইল স্টার্ট অ্যান্টিবায়োটিক, তুমি পেইন কিলার দিছো, তুমি ওরাল ড্রপ দিলা, বাট পেশেন্ট ইজ নট গেটিং ড্রাই ইয়ার, তখন তুমি করতে পারো এই ধরনের ক্ষেত্রে কর্টিক্যাল, লাস্ট ওয়ান কর্টিক্যাল mastoidectomy with tympanoplasty to get a dry ear। দেখা গেল আমরা ম্যাস্টোড বোনগুলো এক্সপ্লোর করে ওখান থেকে রিজার্ভার সেলগুলো যে আছে ওগুলো ক্লিন করবো, অ্যান্ড অলসো পর্দা লাগাই দেবো বা হিয়ারিং মেকানিজম ঠিক করবো। সো কর্টিক্যাল mastoidectomy with tympanoplasty if patient has got persistent active CSOM টিউবোটেমরিক টাইপ, তাহলে আমরা ওটা করবো। তাহলে এটা একটা গেল। এরপর আসছে আরেকটা ইয়ে আছে যে নো ট্রিটমেন্ট কখন করবো। নো ট্রিটমেন্ট যদি পেশেন্টের ইনঅ্যাক্টিভ CSOM থাকে, যে পেশেন্টের persistently একটা ড্রাই ইয়ার পারফোরেশন আছে, সেন্ট্রাল পারফোরেশন, বাট পেশেন্ট ডাজন্ট হ্যাভ এনি কমপ্লেন, নো ডিসচার্জ, নো পেইন, নো হিয়ারিং লস, নর্মালি আছে, অসিকুলার ইনট্যাক্ট আছে, কোনো ইয়ে নাই, স্লাইড 25 ডেসিবেল হিয়ারিং লস, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে এরকম যদি পেশেন্ট থাকে, অথবা সে সাধারণ কাটে না, কিছুই করে না, তাহলে আমরা কিন্তু কোনো চিকিৎসা না দিলেও চলে। আমার ভাগ্নে আছে একজন, ও হচ্ছে ব্যাংকার, তার সারা জীবন একটা পারফোরেটেড ইয়ারড্রাম আছে, বিরাট পারফোরেশন, বাট তার কোনো হিয়ারিং লস নেই, কিছু নাই, তার কোনো চিকিৎসাও করা লাগেনি। বাট তার মা আছে, আমার আপন বড় বোন, যেটা রিকারেন্ট ডিসচার্জ নিয়ে আসতো, পেইন নিয়ে আসতো, অটারিস এক্সন নিয়ে আসতো, বাধ্য হয়ে আইডিড অপারেশন। আজ থেকে 10 বছর আগে আমি আমার বোনের টিউবোপ্লাস্টি অপারেশন করেছি, নাও শি ইজ ওকে। তাহলে এই উদাহরণ দিলাম, এই উদাহরণটা উদ্দেশ্য যে তোমরা মনে থাকবে
যে কাদের আমি অপারেশন করবো কাদের করবো না। ওকে, তাহলে এটা গেলে কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন বলো যে টিউবিক টাইপ অফ সিএসএম এর যদি কোনো কমপ্লিকেশন হয় এরকম প্রশ্ন জিজ্ঞাসা পরীক্ষায় যে ইজ দ্যার এনি কমপ্লিকেশন। ওয়েল, একটা ব্যাপার হতে পারে ইফ দ্য পেশেন্ট হ্যাজ গট ক্রনিক ডিসচার্জ, তাহলে সেখান থেকে তার অটাইটিস এক্সটার্না হতে পারে। তো সেকেন্ডারি অটাইটিস এক্সটার্না এটা আমরা বলি, অথবা কান দিয়ে পোস্ট করতে করতে কানের হাঁড়িটা চিকন হয়ে যেতে পারে, মেটাস্টেনোসিস। তো নাম্বার 1 অটাইটিস এক্সটার্না, নাম্বার 2 মেটাস্টেনোসিস, নাম্বার 3 গ্রাজুয়াল ইরোশন অফ দ্য অসিকল লিডিং টু প্রোগ্রেসিভ হিয়ারিং লস। তাহলে এটা কমপ্লিকেশন হতে পারে। আর রিয়ারলি হতে পারে যদি ব্যাকটেরিয়াল টক্সিন যদি ইনার ইয়ারে চলে যায়, diffusion of bacterial toxin to the inner ear can cause a sensory hearing loss, rarely. আর একটা এক্সট্রিম রিয়ার কেসে ক্যান্সার অফ দ্য মিডল ইয়ার যদি পারসিস্টেন্ট ডিসচার্জ থাকে কোনো রোগীর, ইভেন টিউবিক রাইভে, সেক্ষেত্রে লং টার্ম ডিসচার্জে একটা ক্যান্সার হতে পারে, রিয়ার। সো এটা গেল আমরা টিউবিক টাইপ অফ সিএসওএম অল অ্যাবাউট। এবার আসতেছে অ্যাটিকন্টাল টাইপ অফ সিএসওএম। এটা খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য। আচ্ছা, আমরা এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিকজ আমরা এটা অস্পি, এইটা যদিও পরীক্ষাতে বেশি দিই, তোমাদেরও দিই। তারপর অস্পিতে থাকবে বিকজ একটা এক্সরে থাকবে, এটার একটা এক্সরে থাকবে পরীক্ষায়, অস্পি পরীক্ষায়। সুতরাং এটা আমরা আলোচনা হয়তো তোমাদের এখানে করেছি না, জানি না, করবো আমরা। যাই হোক, তাহলে এই সমস্যার জন্য আমরা সিএসএম উইথ ক্লোজার খুবই ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় অ্যাটিকন্টাল টাইপ অফ ক্রনিক সাপোর্ট অটাইটিস মিডিয়া অথবা ক্রনিক অটাইটিস মিডিয়া স্কমাস টাইপ। তাহলে বিভিন্ন টার্মিনোলজি আমি আগে বলে দিয়েছি, এবার বলতেছি, আবার বলতেছি, এই টার্মিনোলজিগুলো নতুন আসছে। তুমি বলতে পারো ক্রনিক অটাইটিস অ্যাটিকন্টাল টাইপ, অথবা ক্রনিক সাপোর্টেড অটাইটিস মিডিয়া উইথ ক্লোস্ট্রমা, অথবা ক্রনিক অটাইটিস মিডিয়া স্কমাস টাইপ। তাহলে এতগুলো টাইপ আছে এটা, অথবা আনসেট ভ্যারাইটি। আচ্ছা, এখন আসো হোয়াট ইজ কোলেস্টেটমি। তাহলে এই যে আমরা বলতেছি এটা ক্রনিক অটাইটিস মিডিয়া উইথ কোলেস্টেটমা, এই কোলেস্টেটম জিনিসটা কি, হোয়াট ইজ দ্যাট? তো কোলেস্টেটম ইজ ডিফাইন্ড অ্যাজ এ ব্যাগ অর স্যাক অফ stratified squamous epithelium present in the medullary cleft. তুমি এক কথায় বলতে পারো, কোলেস্টেটমের অনেক ডেফিনেশন আছে। যখন আমি সার্জারি, একটা আমার বই ছিল খুব বিখ্যাত বই, 86 আমি যখন 5th পড়ি তখন সেই বইটা লিখছিলাম। ওই বইটা দিয়ে কিন্তু আমি অনেক বড় ফেমাস হয়েছিলাম, সারা বাংলাদেশে বইটা চলতো। 2005 সাল পর্যন্ত 15টা এডিশন করেছিলাম। সেই বইটাতে আমি ডেফিনেশন লিখছিলাম, যে ডেফিনেশন এখন পর্যন্ত তোমাদের গাইড বইগুলো দেখলাম দিয়ে দিচ্ছে, যে কোলেস্টেটম ডেফিনেশনটা, the bag or sac of stratified squamous epithelial lined by concentric arranged layers of keratin, with squamous pearls actually. So কোলেস্টেটম ডেফিনেশন এত বড় না করে তুমি সিম্পল বলতে পারো, it is defined as a skin মানে squamous epithelium present in the medullary cleft. তাহলে is defined as a skin present in the medullary cleft, এটা কিন্তু কোলেস্টেটম ডেফিনেশন হয়ে গেল। অথবা you can say is a bag or sac of stratified squamous epithelium present in the medullary cleft. এটা কোলেস্টেটম একটা সুন্দর ডেফিনেশন। তারপর আমরা এটা জিজ্ঞাসা করি, পরীক্ষা জিজ্ঞাসা করি, রিটেন পরীক্ষায় অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের ভাইভাতে, যে কোলেস্টেটম থিওরিজ অফ কোলেস্টেটম, কেন কোলেস্টেটম হয়। দেয়ার আর সাম থিওরিজ অফ কোলেস্টেটম ফরমেশন। এখানে যদি দেখো, আমি থিওরিজগুলো বলি প্রথমে। ধরো সাপোজ নাম্বার 1 থিওরি হচ্ছে ডিউ টু ইস্টিশনটিভ ডিসফাংশন রিট্রাকশন পকেট। এখানে দেখো, এই ছবিটা দেখো, সো দিস ইজ পার্স টেন্সা, এটা হচ্ছে অ্যাটিক পার্ট। তো অ্যাটিক পার্টে দেখো প্রথমে রিট্রাকশন হচ্ছে, হয়ে এই পার্টটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে। বাট ইনিশিয়ালি দ্য আউটার স্কমাস এপিথেলিয়াল লাইনিং গুলো থেকে আমরা কনস্ট্যান্ট স্কমাস এপিথেলিয়াল শেডিং হচ্ছে, হয়ে এটা কানের বাইরে এক্সট্রাঅর্ডিনারি কানে চলে আসছে, নর্মাল। তো ইনিশিয়ালি দ্যার ইজ রিট্রাকশন অফ দ্য অ্যাটিক লিডিং টু রিট্রাকশন পকেট। এই পকেটটা যখন গ্রাজুয়ালি আরো বেশি রিট্রাকশন হচ্ছে, আরো বেশি রিট্রাকশন হয়ে এই নেকটা ন্যারো হয়ে যাচ্ছে, দেখো। সো মোর অ্যান্ড মোর রিট্রাকশন লিডিং টু এ ভেরি ন্যারো নেক। তখন কি হচ্ছে, এই লাইনিং স্কমাস এপিথেলিয়াম গুলো অ্যাকুমুলেট হয়ে এটা আর বের হতে পারছে না। সো দেয়ার ইজ রিট্রাকশন পকেট অ্যান্ড দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ স্কমাস এপিথেলিয়াম লিডিং টু কোলেস্টেটম ফরমেশন। সো এটা একটা ন্যারো নেক হওয়াতে এই কোলেস্টেটম, এই ডিসচার্জটা আর আসতে পারে, স্কমাস এপিথেলিয়ামটা আর ইজ নট কামিং আউট টু দ্য এক্সট্রাঅর্ডিনারি ক্যানাল, সো দে আর অ্যাকুমুলেটেড। এই থিওরিটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি, ডিউ টু এখানে ইস্টিশন টিউব থাকে, ডিউ টু ব্লকেজ অফ দ্য ইস্টিশন টিউব। সো রিট্রাকশন পকেট থিওরি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিওরি অফ কোলেস্টেটম ফরমেশন। রিট্রাকশন পকেট থিওরি এছাড়া আমাদের আরো কিছু থিওরি আছে, যেমন কনজেনিটালি হতে পারে, কনজেনিটাল কোলেস্টেটমা। নাম্বার 2 ইজ
migration. That means the squamous epithelium from the external canal from outside, they can migrate from outside through the perforation of the eardrum to the inside middle layer. So migration থিওরি হতে পারে, অথবা ক্রনিক ইনফ্লামেশনের জন্য আমরা এটা বলা হয় মেটাপ্লাসিয়া থিওরি। মেটাপ্লাসিয়া, ট্রান্সফরমেশন অফ ওয়ান ম্যাচিউর epithelial cell to another mature epithelium. So মেটাপ্লাসিয়া থিওরি হতে পারে কোলেস্ট্রম ফর্মেশন। এছাড়া ইমপ্লান্টেশন, আমরা যখন সার্জিক্যালি ধরো একটা পেশেন্টের ফুটে আছে, এখানে ইয়ারড্রাম ফুটে আছে, আমরা যখন মার্জিনটা ফ্রেশ করি করার পর স্কোমাস এপিথেলিয়ামটা আমরা কিছুটা ইন্টেনশনালি আমরা মিডল এর ভিতরে ইমপ্লান্ট করে আসতে পারি। আমরা পর্দা লাগালাম, ইনসাইড লেফট বিহাইন্ড একটা স্কোমাস এপিথেলিয়ামের একটা সেল নেস্ট থাকে, কিন্তু আমরা কোলেস্ট্রম হতে পারে। একটা অপারেশন করলে মানিকুলাসি কিছুদিন পরে দেখলে যে তার দুর্গন্ধ নিয়ে আসছে কানে 2-3 বছর পরে, এটা কিন্তু একটা মানে ইমপ্লান্টেশন থিওরি অফ কোলেস্ট্রম, এর মনে রাখবে। তাহলে এই অথবা মানিকুলার সময় আমরা যখন এরকম ইনজেকশন দিলাম ইয়ারড্রামে, তখন কিছু ভিতরে ঢুকে যেতে পারে। তাহলে কোলেস্ট্রমার থিওরিগুলো কয়টা হলো? তুমি বলতে পারো একটা কনজেনিটাল থিওরি, একটা হতে পারে রিট্রাকশন পকেট থিওরি, একটা ট্রান্সফরমেশন, একটা হচ্ছে মেটাপ্লাসিয়া থিওরি, আর একটা হচ্ছে ইমপ্লান্টেশন থিওরি। এইভাবে কোলেস্ট্রম হতে পারে। আচ্ছা, what are the common symptoms of cholesterol or Atrial type of CSOM? আমরা তাহলে এটা দেখলাম। এরপরে সিমটমস মধ্যে কি থাকবে বলছিলাম যে হলমার্ক অফ সিএসএম তোমার মনে রাখবে 3টা জিনিস, একটা ডিসচার্জ, একটা ডেফনেস, আর একটা পারফোরেট ইয়ারড্রাম, মানে কানে ফুটটা। এই 3টা জিনিস মনে রাখো, তাহলে কিন্তু আর কিছু লাগবে না। সিমটমসের মধ্যে ডিসচার্জটা কেমন হবে? আগে তো বললাম টিবোটেমিক টাইপের যে ডিসচার্জটা থিন হবে, পুরুলেন্ট হবে, মিক্রোপুরুলেন্ট হবে, নন স্মেলি হবে। এখানে কি হবে? ডিসচার্জটা হবে অ্যাটিকন্ডাল টাইপে বা কোলেস্ট্রম যখন থাকবে তখন ডিসচার্জটা হবে স্ক্যান্টি হবে, মানে কম থাকবে, থিক ডিসচার্জ, স্ক্যান্টি ডিসচার্জ, and very much foul smelling discharge থাকবে। এটা হচ্ছে ডিসচার্জ দেখলাম বুঝতে পারবো যে এটা কোলেস্ট্রম। তুমি যখন ডিসচার্জটা নাকতে দেখবা, if you once get the smell of cholesterol, you'll never forget that। যে এত বাজে একটা মাস্টি অডর, একটা পচা মাছের গন্ধর একটা ইয়েটা, হ্যাঁ, ডিসচার্জ থাকবে। তাহলে ডিসচার্জটা হলো গন্ধযুক্ত ডিসচার্জ থাকবে। এরপরে ডেফনেসটা ওরকম হতে পারে মাইল্ড, মডারেট আর সিভিয়ার ডেফনেস থাকতে পারে, কন্ডাক্টিভ ডেফনেস হবে, এবং সেটা তোমার ডিপেন্ড করবে। ধরো একটা পেশেন্টের কানের ভিতরে কোলেস্ট্রম আছে, দেখলে যে হিয়ারিং লস তেমন নাই, মাইল্ড হিয়ারিং লস, বিকজ কোলেস্ট্রমা অলসো অ্যাক্টস এজ এ ব্রিজিং এফেক্ট, মানে সাউন্ড কন্ডাকশন দেখা গেল যে বনগুলো খেয়ে ফেলছে, কিন্তু কোলেস্ট্রমা দিয়ে ওটা ওই জায়গাটা গ্যাপটা পূরণ করছে, সাউন্ডটা ওই কোলেস্ট্রম ভিতর দিয়ে কানের ভিতরে ট্রান্সফার করতেছে, যার ফলে তার হিয়ারিং লস অনেক সময় নাও থাকতে পারে। বাট ইউজুয়ালি পেশেন্ট হয়তো মাইল্ড মডারেট হিয়ারিং লস অথবা সিভিয়ার হিয়ারিং লস থাকতে পারে। আর যখন হয়নি গো টু দ্য ইয়ারড্রাম, যখন তুমি ইয়ারড্রামে যাবে তখন তুমি কি দেখবা? ইন কেস অফ অ্যাটিকুলার টাইপ, তখন তুমি দেখবা যে ইয়ারড্রামে তুমি দেখবা ওখানে ছিল সেন্ট্রাল পারফোরেশন, বাট এখানে তুমি দেখবা দ্য পারফোরেশন ইন দ্য অ্যাটিক। এই ছবিগুলো তোমার আঁকা দরকার, প্র্যাকটিস করা দরকার। পরীক্ষার সময় জিজ্ঞাসা করি আমরা খাতা দিয়ে যে ছবি আঁকো, অ্যাটিক পারফোরেশন কেমন দেখতে, সো এটা তোমার দরকার। তুমি পারফোরেশন, তাহলে দিস ইজ দ্য অ্যাটিক পার্স ফ্লাক্সিডা, পারফোরেশন থাকবে, যে অ্যাটিক পারফোরেশন থাকবে, অথবা there is a posterior superior wall, it's called marginal perforation. When you will say marginal perforation, when the perforation touches the annulus, এই যে annulus যে আছে, যখন পারফোরেশনটা টাচ করবে annulus, it is called marginal perforation. তারপরে এছাড়াও তুমি you can get also some granulation tissue here, you can also get some attic, তুমি crash থাকতে পারে, lots of cholestoma here, you can also frankly cholestoma দেখতে পারো এখানে, অথবা attic crash দেখতে পারো, অথবা granulation tissue দেখতে পারো। So all these are the features of Extracranial type of CSOM. দেখো এটা কি অবস্থা। So this is the pars tensa, normal eardrum, আর এই পার্টটা কিন্তু অ্যাটিক পার্ট। Look at this, lots of crushed as well as squamous epithelial debris or cholesterol in the attic. So these are classical features of Extracranial type of coronary artery media. এটা আমি আমার বইতে দিছি, দেখো ছবিটা কত সুন্দর, এটা আমার তোলা ছবিটা, আমার রোগীর। So this is the, look at the handle of malleus is there, this pars tensa, and eardrum দেখো কত সুন্দর ইন্টাক্ট আছে এই রিজনে। বাট অ্যাটিকে যা দেখো, there is a attic perforation with retraction pocket and there is some debris and cholestoma. So the classical Extracranial type of CSOM, এটা তোমাদের পরীক্ষার সময় দেওয়া হবে, এটা পোস্ট গ্রাজুয়েশন সময় দেওয়া হয়। তোমাদের ক্ষেত্রে হয়তো টিবোটেমিক টাইপের আমরা বেশি দিব, Extracranialটা আমরা অনেক সময় কম দিই, বাট তোমাদের তো এটা পরীক্ষার জন্য খুবই দরকার জানতে হবে।
তাহলে এটা হয়ে গেল। এখন তুমি কি করবা, তার আগে তুমি পরীক্ষা আর কি করবা, ওই আগের মতোই তুমি কান দেখলা, এরপরে তুমি টিউনিং ফর টেস্ট করবা, রিন টেস্ট করলে রিন নেগেটিভ, ওয়েবার করলে ওয়েবার উইল বি ল্যাটারালাইজড টু দ্য অ্যাফেক্টেড সাইড। এরপর তুমি ইনভেস্টিগেশন করবা পিওর টর্নোডোগ্রাম এন্ড ইম্পিডেন্স আগের মতোই। পিওর টর্নোডোগ্রাম করলে ইউ উইল গেট এ কন্ডাক্টিভ হিয়ারিং লস, এয়ারবোন ক্যাপ যেটা আমি আগে দেখালাম ছবিটা, আর ইম্পিডেন্স করলে ইউ উইল গেট এ ফ্ল্যাট টাইপ বি টিম্পানোগ্রাম। বাট এখানে রেডিওলজি খুবই ইম্পর্টেন্ট, বিকজ টিম্পানোগ্রাম টাইপে আমরা কিন্তু রেডিওলজি অত লাগে না, কিন্তু অ্যাট্রিক্রানিয়াল টাইপে আমাদের রেডিওলজি এন্ড ইমেজিং খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা দিব, তাহলে কি হলো, পিটিএ করলে দেখলে আগের মতো কন্ডাক্টিভ ডেপনেস উইথ এয়ারবোন গ্যাপ এন্ড ফ্ল্যাট টাইপ বি টিম্পানোগ্রাম। আচ্ছা, এবার এক্সরে, এটা তোমাদের অস্পির এক্সরে, খুবই ইম্পর্টেন্ট এক্সরে। আমরা এক্সরে ম্যাস্টয়েড টাউন ভিউ করলে আমরা দেখো এটা লেফট সাইড, এটা রাইট সাইড, মাল্টিপল ইয়ার সেলস, নর্মাল ম্যাস্টয়েড ইয়ার সেলস লাইক হানিকম ইজ নর্মাল, বাট এখানে দেখো এ লার্জ সার্কুলার রেডিওলুসেন্ট শ্যাডো উইথ স্ক্লেরোস মার্জিন ইজ এ ক্লাসিক্যাল ফিচার অফ কোলোসেটোমা অ্যাটিকন্ডাল টাইপের। সো একটা এক্সরে করলে এরকম সুন্দর এক্সরে করতে পারো, ইউল গেট এ ক্লাসিক্যাল কোলোসেটোমা ইন দ্য লেফট tympanomastoid region. So this X-ray mastoid Towns view showing a large circular radiolucent shadow in the left tympanomastoid area with sclerosed margin, but the right tympanomastoid area shows multiple air cells like honeycomb. So this is the case of cholesteatoma in the left medullary cleft. So this is their X-ray finding. আরেকটা X-ray দেখো কত সুন্দর, a large radiolucent shadow in the right tympanomastoid region, এটা normal. So this cholesteatoma in the right side. Okay, তাহলে এক্সরে করলে এক্সরে ম্যাস্টয়েড টাউন্স ভিউ ইনভেস্টিগেশন। এরপরে তুমি যদি সিটি স্ক্যান করতে চাও, ওকে, ইউ ক্যান ডু সিটি স্ক্যান অফ দ্য টেম্পোরাল বোন, এটা আমরা ক্লাসিক্যালি করি। দেখো লার্জ রেডিওলুসেন্ট শ্যাডো ইন দ্য টেম্পোরাল রিজন, রাইট, উইথ and also you can see the inner ear, the cochlea, you can see the middle ear, you know. So this is the cholesteatoma. একটা সিটি স্ক্যান আমরা করতে পারি বা এমআরআই স্ক্যান করতে পারি। আমরা করলে আমরা দেখবো যে দুটো কারণে আমরা সিটি স্ক্যান করবো, একটা হচ্ছে to see the position of the ossicles, to see the cholesteatoma. Cholesteatoma এমআরআই বেশি ভালো বোঝা যায়। এছাড়া আমরা দেখতে পারি যে অন্যান্য কমপ্লিকেশন আছে কিনা। এই অ্যাটিকন্ডাল টাইপের তোমরা জানো যে কমপ্লিকেশন হয়, টিবোটিমেটিক এক্সট্রাক্রানিয়াল আর ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন, সেটা দেখার জন্য আমরা কিন্তু অনেক সময় আমরা সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করি। যেমন সাসপেক্টেড ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন, ব্রেন অ্যাবসেস হয়ে গেছে কিনা, সেটা দেখার জন্য আমরা সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করবো। আচ্ছা, এবার আসলে ট্রিটমেন্ট, আমরা ট্রিটমেন্টে চলে যাই। আমরা টিবোটিমেটিক টাইপ ট্রিটমেন্টটা, এবার অ্যাটিকন্ডাল টাইপে আমরা ট্রিটমেন্টে কি করব। ইজ দ্যার এনি মেডিকেল ট্রিটমেন্ট? ওয়েল, ইন কেস অফ অ্যাক্টিভ ডিজিজ, সাপোজ একটা পেশেন্টের কোলেস্টেরল নিয়ে আসছে উইথ অ্যাক্টিভ ডিসচার্জ নিয়ে আসতেছে, কান্দে পুশ করতেছে, সেক্ষেত্রে আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেবো ইন দ্য ফর্ম অফ অ্যান্টিবায়োটিক, জেন্টামাইসিন উইথ স্টেরয়েড, অরাল ড্রপস, এন্টিহিস্টামিন টু গেট এ বিট ড্রাই ইয়ার। আমরা এটা আমরা সাধারণত মেডিকেল, বাট মেডিকেল তো আমরা শেষ করবো না। ইউজুয়ালি পেশেন্ট নিডস সার্জিক্যাল ট্রিটমেন্ট। CSOM অ্যাটিকন্ডাল টাইপের আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেবো অনলি ইন অ্যাক্টিভ স্টেজে to reduce the discharge, to get a bit dry air, এই জন্য আমরা কিছু দিব। অথবা দেখলে আর্লি স্টেজ অফ কোলেস্টোমা, একটা অ্যাটিকে রিট্রাকশন পকেট আছে উইথ সাম ডিসচার্জ, সেক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা যদি রেগুলার ফলো আপ করি, তাহলে কিন্তু আমাদের অনেক সময় আমরা ফলো আপ করলেও আমরা অ্যাটিক ক্রাশ থাকলো ওটা রিমুভ করলাম, আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিলে আমরা ভালো রাখতে পারি। কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা বললে তোমরা ঝামেলায় পড়বে। এই জন্য তোমাদের ক্ষেত্রে ফর দ্য জেনারেল স্টুডেন্ট, ফর এমবিবিএস স্টুডেন্ট, অ্যাটিকন্ডাল টাইপ অফ সিএসএম এর কি চিকিৎসা দিবা, তোমাদের একটা চিকিৎসা উত্তর হবে, স্যার আই উইল ডু সার্জারি, আই উইল ডু সার্জারি, আই উইল ডু সার্জারি। এন্ড হোয়াট ইজ দ্যাট সার্জারি? একটাই উত্তর তোমাদের জন্য। আন্ডার প্রজেক্ট ছাত্রদের অনেক উত্তর আছে এটার, বাট তোমাদের জন্য একটা উত্তর পরীক্ষা খাতায় দেয়া লাগবে যে ইন কেস অফ কোলেস্টেটোমা অ্যাটিকন্ডাল টাইপ অফ ক্রনিক অটিটিস মিডিয়া উইল ডু সার্জিক্যাল ট্রিটমেন্ট ইন দ্য ফর্ম অফ মডিফাইড রেডিক্যাল টিম্পানোপ্লাস্টি, মডিফাইড রেডিক্যাল mastoidectomy with tympanoplasty। এই একটা চিকিৎসা সারা জীবন মনে রাখবে অ্যাটিকন্ডাল টাইপ অফ সিএসএম এর ক্ষেত্রে, যে মডিফাইড রেডিক্যাল mastoidectomy with tympanoplasty, এটাই তোমাদের ট্রিটমেন্ট। এছাড়া আরো অন্যান্য পলিসি আছে যে অ্যাটিকে থাকলে অ্যাটিকোটমি করব, আমরা ফলো করব টু দ্য অ্যান্ট্রাম, অ্যান্ট্রোস্টমি এন্ড মডিফাইড রেডিক্যাল mastoidectomy ক্ষেত্রে আবার কি আমরা কি ক্যানালটাকে রাখবো, পোস্টেরোমিডিয়াল ওয়ালটাকে রাখবো না, ক্যানাল ওয়াল আপ, ক্যানাল ওয়াল ডাউন, এটা তোমাদের জন্য না, এটা পরিষ্কার ছাত্রদের জন্য। তোমাদের জন্য একটাই চিকিৎসা, মডিফাইড রেডিক্যাল mastoidectomy with tympanoplasty, এটা তোমাদের চিকিৎসা। আচ্ছা, এখন তাহলে দেখো কি করলাম আমরা, হোয়াট ডাজ ইট মিন মডিফাইড রেডিক্যাল mastoidectomy with tympanoplasty। তাহলে দেখো এখানে দেখো আমি একটা ছবি আঁকছি সুন্দরভাবে, এটা হচ্ছে তোমার রাইট ইয়ারড্রাম, এখানে দেখো হ্যান্ডলা মেলিয়াস, এটা ইনকাস, এটা স্টেপিস,
আর এটা হচ্ছে পোস্টেরিয়র বনি মেটাল ওয়াল, এর অ্যান্ট্রাম, এর ম্যাস্টোইড এয়ার সেলস। তাহলে এটা হচ্ছে মিডল ইয়ার ক্ল্যাপ। আমরা কি করলাম, আমরা পোস্টেরিয়রলি আমরা ইয়ে করলাম, এক্সপোজ করলাম, পোস্টেরিয়র ইনজেকশন দিয়ে আমরা উই এক্সপ্লোর দ্য what does it mean modified radical mastectomy with tympanoplasty. Modified radical mastectomy means exploration of the middle ear, exploration of the mastoid, mastoid ear cells, clearing all the disease from this area. That means clearing the cholestoma from the middle ear, clearing cholestoma from the mastoid ear cells. Also eroded ossicles, usually incas we remove, and then we remove this bony metal wall and make a common cavity between the tympanic cavity, that means middle ear, and the mastoid. Make a common cavity. Look at this picture. So we remove this bony metal wall and we make a common cavity between the middle ear and the mastoid by removing the bony metal wall. And also we remove the incus from here. And then we usually put a graft underneath, a temporal fossal graft underneath the handle of malleus and over the stapes foot plate, so that you have a type 3 tympanoplasty and the mastoid cavity. So this is called modified radical mastectomy with tympanoplasty. Look at the picture. This is my picture, one of the patient I took from the microscope. Look at that. So this is the middle ear, this is the bony metal wall, and this is the cholestoma. Look at this, full of keratin debris and squamous epithelium. This is classical scene of cholestoma here. So after operation, we put a graft nicely. Sometimes we put an ossicle. Suppose the ossicle is missing, so we put a PORP or TORP or prosthesis from the stapes head to the handle of malleus. This is the prosthesis, and this is a graft. So this is one type of tympanoplasty. But we can also put a graft straight away over the stapes foot plate. So this is called modified radical mastectomy with tympanoplasty. So this is the treatment of chronic otitis media squamous type or chronic suppurative otitis media extracranial type. The only one treatment or with cholestoma is modified radical mastoidectomy with tympanoplasty. Don't forget. Now we ask this question: what are the complications of mastoid surgery? এই যে আমরা mastoid operation করলাম, mastoidectomy operation করলাম, what are the complications? তোমাদের পরীক্ষার সময় প্রায় জিজ্ঞাসা করা হয়, রিটেন পরীক্ষায়, ভাইবার পরীক্ষায়। সেই কমপ্লিকেশনের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট মনে রাখবা। ওই যে একটা ছবি দেখলে এখন, যখন আমরা mastoid এক্সপ্রেশন করবো, তোর আশেপাশে তার পোস্টেরিয়রলি কি থাকে, তার এন্ট্রালি কি থাকে, উপরে কি থাকে, নিচে কি থাকে, এটা যদি চিন্তা করো তাহলে ইজি। যেমন আমরা একটা ইম্পর্টেন্ট নার্ভ থাকে পোস্টেরিয়র অল অফ দ্য টিম্পানিক ক্যাভিটিতে, ফেশিয়াল নার্ভ। সে একটা কমন কমপ্লিকেশন হচ্ছে ফেশিয়াল নার্ভ পলসি। তো নাম্বার 1 ফেশিয়াল পলসি বা ফেশিয়াল পলসি। দেন যখন আমি ডিল করতেছি তখন ওই আমরা পিছন দিকে চলে যেতে পারি, ওরা আমার সিগমার সাইনাস থাকে পিছনে, তো উই ক্যান ইনজুরি দ্য সিগমার সাইনাস। আমরা উপরের দিকে যাই যখন, তো ডুরা ম্যাটার থাকে, মিডল ক্রানিয়াল ফোসা, তো উই ক্যান ইনজুরি দ্য ডুরা ম্যাটার। আমরা যখন মিডিয়ালি যখন ডিল করতেছি, তো মিডিয়ালি থাকে ল্যাবিরিন থাকে, ইনার ইয়ার থাকে, সো উই ক্যান ইনজুরি দ্য ল্যাবিরিন কজিং ল্যাবিরিনথাইটিস অর ডেড ইয়ার। তাহলে আমরা কতগুলো 4-5টা কমন কমপ্লিকেশন পেলাম: ফেশিয়াল নার্ভ ইনজুরি, ইনজুরি টু ডুরা ম্যাটার, injury to sigmoid sinus, or injury to labyrinth causing labyrinthitis. এবার আসো কমপ্লিকেশন অফ ক্রনিক অটিটিস মিডিয়া। আমরা কমপ্লিকেশনটাকে সাধারণত দুই ভাগে ভাগ করি। আমরা বলি এক্সট্রাক্রানিয়াল কমপ্লিকেশন, আমরা বলি ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন। তো এখন এই কমপ্লিকেশন কিভাবে হয় বা এই কোলেস্টোমা দিয়া কিভাবে হয়? একটা আছে যে ডিজিজ যখন কোলেস্টোমা হয়ে গেল তখন ইট ক্যান ইরোড দ্য বোনস। এটার কোলেস্টোমা থেকে একটা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি থাকে, একটা এনজাইম থাকে। সো অস্টিও অ্যাক্টিভিটি গ্রাজুয়ালি ইট ক্যান ইরোড দ্য বোনস। ডাইরেক্ট অ্যাকশন দিয়ে হতে পারে, বোন ইরেশন হতে পারে, অথবা থ্রম্বোফ্লেবাইটিস দিয়ে ব্লাড বর্ন ইনফেকশন হয়ে আমার চারিদিকে ছড়া যেতে পারে। তো এইভাবে আমরা কমপ্লিকেশন পাই। বাট তোমাদের জন্য এটা আমরা পরীক্ষায় জিজ্ঞাসা করি, আমরা খালি জিজ্ঞাসা করি তোমাদের কমপ্লিকেশন বলো, কয়েকটা নাম বলো। এক্সট্রাক্রানিয়াল কমপ্লিকেশন, ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন, এটা কয়েকটা নাম বলো। এক্সট্রাক্রানিয়াল, কয়েকটা ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন নাম বলো। এটা আমরা এমসিকিউ দিই যে দিস আর দ্য কমপ্লিকেশন অফ এক্সট্রাক্রানিয়াল, দিস আর দ্য ইন্ট্রাক্রানিয়াল। এগুলো তোমার যেমন রাখতে হবে। পরীক্ষার সময় জিজ্ঞাসা করি, আবার জিজ্ঞাসা করি যে একটা পেশেন্টের কমপ্লিকেশন হয়ে গেলে কিভাবে বুঝবা, এইগুলো প্রশ্ন আমরা করি। আমাদের সময় আর 10 মিনিট আছে, এর মধ্যে আমি শেষ করে দিব। তাহলে দেখো তুমি রুটস অফ ইনফেকশন কিভাবে হচ্ছে দেখো কমপ্লিকেশনগুলো। একটা হচ্ছে কি, ধরো এটা হচ্ছে মিডল ইয়ার টিম্পানিক ক্যাভিটি, দেখো মিডল ক্যাভিটি আছে, এখানে মেলিয়াস আছে, ইনকাস আছে, আর এখানে স্টেবিস আছে। তারপর দেখো এই যে ফেশিয়াল নার্ভটা বাইরে হয়ে আসলো, আর সেই দিক দিয়ে ঢুকে ম্যাস্টের ভিতরে ঢুকে গেল, এই দিক দিয়ে বের হয়ে আসা অপেনলি বাইরে দিয়ে ফেশিয়াল প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে চলে যাবে। তাহলে এখন এইখানে কমপ্লিকেশন হলে আমরা এই জায়গাগুলো আমরা কোলেস্টোমা হয়ে আছে,
ম্যাস্টোইড অ্যান্ট্রাম ভিতরে ঢুকে গেছে কোলোস্টোমা, সেখান থেকে কমপ্লিকেশন হতে পারে। তাহলে আমাদের কমপ্লিকেশনের বিভিন্নভাবে, যেটা বললাম যে পিছনে যেতে পারে, উপরে যেতে পারে, নিচে যেতে পারে, তাহলে বিভিন্নভাবে আমরা এই বোন ইরেকশন হয়ে কমপ্লিকেশনগুলো হতে পারে। যেমন একটা দেখো এখানে একটা একটা কোয়ালেসেন্ট ম্যাস্টোইডিস হতে পারে, যে লোকালাইজড ম্যাস্টোইডিস একটা কমন কমপ্লিকেশন অফ CSOM অ্যাট্রিকন্ড্রাল টাইপ, যে ম্যাস্টোইডিস পিছন দিকে টেন্ডারনেস থাকবে, এখানে ফুলে যাবে, ম্যাস্টোইডের দিকে হয়ে যাবে সাবপেরিস্টাল অ্যাবসেস হয়ে গেল। তাহলে ম্যাস্টোইডিস থেকে পোস্ট অডিকুলার অ্যাবসেস অর সাবপেরিস্টাল অ্যাবসেস হয়ে গেল, এই চামড়ার নিচেই অ্যাবসেস তৈরি হয়ে গেল, বোনগুলো খেয়ে ফেলছে কিন্তু অলরেডি ইরোড দ্য বোনস। সো ম্যাস্টোইডিস একটা কমপ্লিকেশন, ম্যাস্টোইড অ্যাবসেস কমপ্লিকেশন, পোস্ট অডিকুলার অ্যাবসেস, ম্যাস্টোইড অ্যাবসেস। এরপরে এই অ্যাবসেসটা নিচের দিকে নেকে যেতে পারে, এই নেক দেওয়ার জায়গা এখানে নেক অ্যাবসেস হতে পারে, ভিজুয়াল অ্যাবসেস হতে পারে, সিটিলিস অ্যাবসেস হতে পারে। তাহলে এগুলো অল টাইপস অফ অ্যাবসেস হতে পারে। এরপরে কমন কমপ্লিকেশন, এটা দেখো নার্ভে ধরতে পারে, ইট ক্যান কম্প্রেস দ্য ফেশিয়াল নার্ভ, ইট ক্যান ইরোড দ্য বোনস, অথবা ফ্যালিফ্যান ক্যানালটা ইরোড করে পুরো ফেশিয়াল নার্ভটা এক্সপোজ হয়ে গেল, সেক্ষেত্রে তোমার ফেশিয়াল নার্ভ পলসি হয়ে যাবে, একটা ক্লাসিক্যাল কমপ্লিকেশন, এক্সট্রাক্রানাল কমপ্লিকেশন, ফেশিয়াল পলসি। ম্যাস্টোইডিস, ম্যাস্টোইড অ্যাবসেস, হ্যাঁ, এগুলা হচ্ছে অর পোস্ট অডিকুলার অ্যাবসেস, ভিজুয়াল অ্যাবসেস, নেক অ্যাবসেস, এগুলো অল এক্সট্রাক্রানাল কমপ্লিকেশন। অথবা মিডিয়ালি এটা ল্যাব্রিন্থিক দিকে চলে যেতে পারে, জায়গায় ল্যাব্রিন্থারিস হতে পারে, ইট ইজ অলসো এক্সট্রাক্রানাল কমপ্লিকেশন। এছাড়া এটা পেট্রাস অ্যাপিসের জায়গায় পেট্রোসাইটিস হতে পারে, এই যে এখানে পেট্রোসাইটিস হতে পারে, তাহলে এটা পেট্রোসাইটিস হয়ে গেল, হয়ে জায়গায় পেট্রোসাইটিস যখন হবে তখন এটাকে এক্সট্রাক্রানাল কমপ্লিকেশন, এটাকে গ্রাডেনিগো সিনড্রোম করতে পারে, যেমন অটোরিয়া, রেট্রোঅরবিটাল পেইন অ্যান্ড পেট্রোসাইটিস অ্যান্ড সিক্স নার্ভ পলসি, ডিপ্লোপিয়া, এগুলা হয় গ্রাডেনিগো সিনড্রোম। এটা পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আমরা দিই। তাহলে এগুলা কমপ্লিকেশন হতে পারে। ম্যাস্টোইড অ্যাবসেস হলে পিছন দিকে ফুলে যাবে, টেন্ডারেন্স হবে, হাই টেম্পারেচার থাকবে, এটা বুঝতে যায় ম্যাস্টোইড অ্যাবসেস হয়েছে। এছাড়া নেক অ্যাবসেস হলে তো বুঝতে পারবে নেক অ্যাবসেস হয়েছে, ফেশিয়াল পলসি হলে বুঝতে পারবে চোখ বন্ধ করতে পারতেছে না, হ্যাঁ, মুখ বেঁকে গেছে, তাহলে এটা ফেশিয়াল পলসি। অল দিস আর এক্সট্রাক্রানাল কমপ্লিকেশন। ল্যাব্রিন্থারিস হলে কিভাবে বুঝবে? ল্যাব্রিন্থারিস হলে বুঝবো যে পেশেন্টের ল্যাব্রিন্থারিস হলে পেশেন্ট হয়তো সাডেন ভার্টিগো হবে, ডিজিজ ফিল হবে, ভমিটিং হবে, হিয়ারিং লস থাকবে, এগুলো বুঝবে পেশেন্টের ল্যাব্রিন্থারিস হয়েছে। ওকে, এছাড়া পেশেন্টের ইন্ট্রাক্রানাল কমপ্লিকেশন হতে পারে, যে দেখো এগুলো পেশেন্টের এক্সট্রাক্রানাল অ্যাবসেস হতে পারে, এক্সট্রাক্রানাল অ্যাবসেস হতে পারে, অথবা দূরার উপরে চলে গেল কিন্তু ব্রেনের নিচে সাবডুরাল অ্যাবসেস হতে পারে, অথবা ফ্রাঙ্কলি ব্রেন অ্যাবসেস হয়ে যেতে পারে। যেমন ব্রেন অ্যাবসেস সাধারণত CSOM থেকে দুইটা জায়গায় হয়, একটা হচ্ছে টেম্পোরাল লোব অ্যাবসেস আর একটা হচ্ছে সেরিবেলার অ্যাবসেস। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশন অফ CSOM, ইন্ট্রাক্রানাল কমপ্লিকেশন, এক্সট্রাক্রানাল কমপ্লিকেশন। ইন্ট্রাক্রানাল কমপ্লিকেশন আরো হতে পারে, সিগমন্ড সাইনাস থ্রম্বোসিস হতে পারে, অটাইটিক হাইড্রোকাফালাস হতে পারে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ইন্ট্রাক্রানাল কমপ্লিকেশন। তাহলে এটা জানতে হবে এক্সট্রাক্রানাল কমপ্লিকেশন কি কি আছে, ইন্টারনাল কমপ্লিকেশন কি কি আছে, এগুলা পরীক্ষা আমরা খুবই ধরি, পরীক্ষা খুবই দিই। তাহলে এক্সটার্নাল আলাপ করলাম আমরা, এই ধরনের এক্সটার্নাল কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, সাপোজ একটা পেশেন্ট আমরা এইভাবে প্রশ্ন করতে পারি যে সাপোজ a 25 years old female patient presents with persistent foul smelling oral discharge and deafness. Now suddenly for the couple of days he develops sudden facial weakness or facial palsy. What is the diagnosis? তাহলে এখানে ডায়াগনোসিস হয়ে গেল, মাই ডায়াগনোসিস রাইট সাইডেড chronic suppurative otitis media atriocantal type, or you can say chronic otitis media squamous type with extracranial complication within bracket facial palsy. তাহলে হয়ে গেল তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কমপ্লিট হয়ে গেল। এটা আমরা ক্লিনিক্যাল প্রবলেম সলভিং কোশ্চেন্স আমরা একটা পরীক্ষাগুলো দিই বা আমরা পরীক্ষা ভাইবাতে জিজ্ঞাসা করি। সুতরাং এক্সটার্নাল কমপ্লিকেশন আমরা ম্যাস্টোইড অ্যাবসেস নিয়ে আসতে পারে, অথবা পোস্টেরিকুলার সাইনাস, পোস্টেরিকুলার ডিসচার্জিং সাইনাস, এইসব জিনিস নিয়ে আসতে পারে পেশেন্ট। এটা দেখো একটা পেশেন্টের ক্লাসিক্যাল CSOM উইথ ফেশিয়াল পলসি হয়ে গেছে, অনেক দিন হলো মুখ ব্যাকের কাছে, চোখটা বের হয়ে গেছে, এক্সপোজার হয়ে গেছে, আর চোখ বন্ধ করতে পারছে না। সো দিস ইজ ক্লাসিক্যাল ফেশিয়াল পলসি। এটা দেখো ক্লাসিক্যাল পেশেন্ট উইথ পোস্ট অডিকুলার অ্যাবসেস, ম্যাস্টোইড অ্যাবসেস, ক্লাসিক্যাল, দেখো ফুলে গেছে চোখ কানের পিছনে, এটা বাচ্চাদের বেশি হয় এটা, এবং এটা ম্যাস্টোইড অ্যাবসেস। এটা কিন্তু এক্সট্রাক্রানাল কমপ্লিকেশন। এটা কি চিকিৎসা দিবা? এর চিকিৎসা হবে ইমিডিয়েট চিকিৎসা, এটা ম্যাস্টোইড ইনসিশন ড্রেনেজ অফ ম্যাস্টোইড অ্যাবসেস ফলোড বাই মডিফাইড রেডিক্যাল mastoidectomy with tympanoplasty. আর ফেশিয়াল পলসি হলে ইমিডিয়েট এক্সপ্লোরেশন অফ দ্য mastoid with modified radical mastectomy with tympanoplasty with facial decompression. আচ্ছা, এটা দেখো ডিসচার্জিং সাইনাস একদম ফুটা হয়ে গেছে। সো দিস ইজ আ পোস্ট অডিকুলার সাইনাস অ্যাজ এ কমপ্লিকেশন অফ mastoid abscess. এবার আসো ইন্ট্রাক্রানাল কমপ্লিকেশন। ইন্ট্রাক্রানাল কমপ্লিকেশন আমাদের সময় আছে 5 মিনিট। ইন্ট্রাক্রানাল কমপ্লিকেশন দেখো মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসেস,
এক্সট্রাক্রানিয়াল অ্যাবসেস, সাবডুরাল অ্যাবসেস, সিগময়েড সাইনাস থ্রম্বোসিস, হাইড্রোকোলার, যেটা আগে বললাম, এবং ছবিতে দেখালাম যে কিভাবে এটা কমপ্লিকেশনগুলো হয়। এখন তুমি এই পরীক্ষার প্রশ্নটা আমরা প্রায় করি যে হাউ ডু সাসপেক্ট এই পেশেন্ট হ্যাজ গট ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন। একটা পেশেন্টের ক্রনিক অটিটিস মিডিয়া অ্যাটিকোনাল টাইপ আছে, হাউ টু আন্ডারস্ট্যান্ড যে পেশেন্টের ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন হয়েছে, সাসপেক্টেড, এই সমস্ত সিমটমগুলো থাকবে। দেখবো যে পেশেন্টের নর্মাল পেশেন্ট সাডেনলি ডেভেলপ সিভিয়ার হেডেক, ওকে, অর ব্যাক হেডেক, অক্সিপিটাল হেডেক, ভমিটিং, ডিজি স্পেল, ভার্টিগো হচ্ছে, বা ভিজুয়াল ডিস্টারবেন্স, চোখে দেখতে পাচ্ছে না, বিকজ তার কেন হচ্ছে, বিকজ ইন্ট্রাক্রানিয়াল প্রেশারটা রেইজ করছে, তারপরে প্যাপিলোডিমা হয়, রেইজ ক্লিনিক্যাল প্রেশার বাড়ার জন্য প্যাপিলোডিমা হয়, তখন চোখে দেখতে পায় না, ব্লাডিং অফ ভিশন হচ্ছে, কনফিউজ হচ্ছে, ড্রাউজিনেস হচ্ছে, অথবা ক্লাবডিনেস, ডাউজিনেস, কনফিউজ, সিভিয়ার হেডেক, ভমিটিং, ব্লাডিং অফ ভিশন, ব্রেডিকার্ডিয়া হচ্ছে, রেইজ ক্লিনিক্যাল প্রেশার হলে ব্রেডিকার্ডিয়া হবে, দেখলো যে তার পালসটা কমে গেছে, অথবা সাইন্স অফ লোকালাইজিং সাইন থাকবে, যেমন যদি ব্রেন অ্যাবসেস হয়, যদি সেরিবেলার অ্যাবসেস হয়, তাহলে দেখবে যে তার ইন্টেনশন কেমন হচ্ছে, ডিজারকানিস হচ্ছে, ওভার শুটিং করতেছে, এগুলো হবে, অথবা হাঁটতে গেলে ডিজি স্পেল হচ্ছে, ডিজারকানিস হচ্ছে, অথবা গেটটা তারা অ্যাবনর্মাল গেট হচ্ছে, মেনিনজাইটিস হলে নেক রিজিডিভ থাকবে, কার্নিং সাইন থাকবে, অথবা টেম্পোরাল লোব যদি অ্যাবসেস হয়, তাহলে তার টেম্পোরাল লোবের কাজ হচ্ছে কি, তার ওই যে নমিনাল ডিসপেশিয়া থাকবে, ওকে। এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝবো তার পার্সেন্টের ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন হয়েছে। তাহলে আমরা এটার চিকিৎসা ট্রিটমেন্টটা কি দেবো, বা সরি ইনভেস্টিগেশন কি করবো, একটা ক্লাসিক্যাল একটা সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করলে আমরা বুঝতে পারবো একটা টেম্পোরাল লোব অ্যাবসেস অথবা সেরিবেলার অ্যাবসেস এটা হয়ে গেছে। তাহলে চিকিৎসা কি দিবা, এটা কিভাবে চিকিৎসা করবা, আমরা এই পরীক্ষা প্রশ্ন করি প্রায়। তাহলে ইন্ট্রাক্রানিয়াল কমপ্লিকেশন যদি পেশেন্ট নিয়ে আসে, তাহলে আমরা অবশ্যই তাকে এমআরআই স্ক্যান করার পর, সিটি স্ক্যান করার পরে আমরা নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন করব। আমরা যদি অ্যাবসেস থাকে, তাহলে আমরা নিউরোসার্জির কাছে রেফার করব, দে উইল ডু বার হোল এক্সপ্লোরেশন। আর যদি নিউরোসার্জন না থাকে, তাহলে আমরা নিজেরা করব, কি করব, আমরা ম্যাস্টয়েড এক্সপ্লোরেশন করব। Mastoid exploration, we expose the dura mater, we'll expose the sigmoid sinus, and we put a whiteboard needle through the sigmoid sinus or through the dura mater. We can also drain the pus. But usually, we refer this patient to neurosurgeon. They will do bar hole, and after drainage of the abscess, when the patient's condition settle, then back to us, we'll go for radical mastectomy operation. ঠিক আছে? তাহলে এইগুলো সবকিছু। আর এছাড়া আরো কমপ্লিকেশন, যেমন সিগময়েড সাইনাস থ্রম্বোসিস হলে আমরা বুঝবো যে টেম্পারেচার আপ ডাউন করবে, পিকেট ফেন্স টেম্পারেচারের প্যাটার্ন থাকবে, তারপরে এখানে নেক কর্ড লাইক থাকবে, সেক্ষেত্রে আমরা এক্সপ্লোরেশন করবো, করার পর আমরা ক্লটগুলো রিমুভ করবো। আমরা এইভাবে অ্যাকর্ডিং টু দ্য কমপ্লেক্সন আমরা চিকিৎসা দেবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের ক্রনিক অটিটিস মিডিয়া বুঝলা, কিবোর্ড টেম্পারিং আর অ্যাটিকোনাল টাইপ, তাদের কিভাবে চিকিৎসা দিব আমরা সব কিছু বললাম। ধন্যবাদ।